গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ আছি। অনেক ব্যস্ত হয়ে গেছি, অনেক ব্যস্ত হয়ে গেছি আজকের থেকে। যাই হোক, তো মেয়ে স্কুলে চলে গেল আর তারপরে ভাবলাম ব্লগটা শুরু করব, কারণ স্কুলে পাঠানোর আগে বোঝোই তো অনেক তো দৌড়াদৌড়ি করতে হয়। স্কুলে চলে যাওয়ার পর একটু হেলে দুলে সংসারের কাজগুলো করা যায়। তো তার জন্য ও স্কুলে চলে গেল, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর চলো এখন বিছানাটা তুলে নিচ্ছি, বড় ঘরের বিছানাটা। আর ছোট ঘরের বিছানা তো তোলাই থাকে, শুধু ম্যাডাম পড়িয়ে যায়। ও হ্যাঁ, বিছানার কথা বলতে একটা কথা মনে পড়লো। একজনের ভিডিওতে দেখলাম তার বক্তব্য, মানে কি বলবো, সে আমার ভিডিও আদেও দেখে নাকি মানে চোখ দুটো বন্ধ করে দেখে, কান দুটো বন্ধ করে দেখে, আমি বুঝতে পারি না। বলছে আমার মেয়ে নাকি বাসি বিছানাতে পড়তে বসে। মেয়ে কাঁথা কম্বল ছড়ানো ছিটানো থাকে, বাসি বিছানায় আমার মেয়ে পড়তে আসে। সবাই জানে যে আমাদের বেডরুম আলাদা আর ওদিকে মেয়ের পড়তে বসার ঘরটা আলাদা। ছোট ঘরে মেয়ে পড়তে বসে আর আমরা বড় ঘরে প্রত্যেকদিন শুই রাতে। তো ছোট ঘরের বিছানাটা সবসময় 24টা ঘন্টা টান টান থাকে। যদি অগোছালো থাকে সেটা হচ্ছে মেয়ের বই খাতার কারণে অগোছালো থাকে, সেটা পড়িয়ে যাওয়ার পর, আগে পড়িয়ে যাওয়ার পর। তো ম্যাডাম আজ পর্যন্ত কোনো দিন এরকম হয়নি যে ম্যাডাম পড়াতে এসেছে আর বাসি বিছানা সব এলোমেলো থাকে বিছানায়, সেখানে পড়ায়, এরকম টাইপের। মানে কি করে বললো জানি না, দেখে তো যে আমার বড় ঘরে আমরা শুই, ছোট ঘরটা মেয়ের পড়ার ঘর। আর ছোট ঘরের বিছানার চাদর সবসময় টান টান থাকে, গুছানো থাকে। সকালবেলা ম্যাডাম আসলে পরে মেয়ে ঘুম থেকে উঠে পাশের ঘরে ব্রাশ টাশ করে ছোট ঘরে গিয়ে পড়তে বসে যায়। তাহলে কি করে বাসি ঘরে মানে বাসি বিছানায় পড়তে বসলো? হ্যাঁ, এটা যদি বলতো যে বাসি ঘরে ম্যাডাম আসছে, বাসি ঘরে পড়তে বসছে, সেইটা তো ঠিকই বলে, কিছু করার ছিল না, মেনে নিতাম। কারণ আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেতে না খেতেই ম্যাডাম চলে আসে। 8টায় উঠি, 8:30টায় ম্যাডাম আসে। তো সেক্ষেত্রে এটা বললে মানা যেত। কিন্তু বাসি বিছানাটা তো বাসি না। বিছানার চাদর সবসময় ভাই টান টান থাকে, সুন্দর করে সাজানো গোছানো থাকে। আর এই বিছানাতেই ম্যাডাম পড়িয়ে যায়, তারপরে বই খাতাগুলো আবার আমি গুছিয়ে রাখি। আর একটা কথাও না বললেও নয়, সেই দিদিভাই বলছেন যে আমি নাকি বাচ্চাকে বাড়িতে একা রেখে রাত্রিবেলা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকি। তো এখানেও আমার একটা কথা বলার আছে। সে কি করে জানলো যে আমার বাচ্চা বাড়িতে একাই থাকে আর রাত্রি করে আর আমরা বাড়ির বাইরে থাকি? কি করে জানলো? হ্যাঁ, আমরা যখন দুপুরের দিকে বাড়ির বাইরে যাই তখন আমার মেয়ে বাড়িতেই একাই থাকে, যখন বিকেলের দিকে বাড়ির বাইরে যাই তখন আমার মেয়ে বাড়িতে একাই থাকে, যখন সকালের দিকে বাড়ির বাইরে যাই তখন আমার মেয়ে বাড়িতে একাই হয়তো থাকে। কিন্তু সন্ধেবেলা করে মেয়ের ম্যাডাম আসে, সন্ধেবেলা করে মেয়ের ম্যাডাম ঢুকলে পরে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, যাতে ম্যাডাম 2 ঘন্টা পড়ায়, সেই 2 ঘন্টায় আমাদের কাজটা অনেকটা এগিয়ে যায়। আর ছুটির হলে তো কোনো অসুবিধাই নেই। ছুটি হলে পরে আমার মেয়ের ম্যাডাম ওই আমার ননদের ছেলে আর আমার মেয়ে তো একসাথেই পড়ে, তো ছুটি হলে পরে ওই দুটো বাচ্চাকে একসাথে নিয়ে আমার শাশুড়ির বাড়িতে চলে যায়। ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমার মেয়ের ম্যাডাম ছুটির সময় বাড়ি চলে যায়। তাহলে কি করে সে জানলো যে আমরা যখন বাড়ির বাইরে থাকি রাত্রির 11টা 12টা 1টা বেজে যায়, মেয়েটাই মানে এত রাতে এই বাড়িতে, ফাঁকা বাড়িতে একা একা পড়ে থাকে, বসে থাকে, এটা সে কি করে জানলো? আমি তো সব সময় আমার ভিডিওতে বলি, আগের ভিডিওতেও বলেছিলাম, যখন আকাশ পাপড়ির বাড়িতে গেছিলাম তখনও বারবার করে বলেছিলাম যে মাকে ফোন করেছিলাম, আমার মেয়ে ও ননদের ছেলের সাথে খেলছে, ননদের বাড়িতে, ওই বাড়িতে রয়েছে, শাশুড়ির বাড়িতে রয়েছে, ওখানে খেলছে। আবার রাতের দিকে এটাও বললাম যে আমার শাশুড়ি ওনাকে মেয়েকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছে, শুয়ে পড়েছে ওদের ঘরে। তো এই কথাগুলো আমি বলেছিলাম আমার ভিডিওর মধ্যে। তাহলে আমি এখানে কোথায় বললাম যে আমার মেয়ে বাড়িতে একা একা থাকে, একা একা রয়েছে, আমরা এখন বাড়ির বাইরে রয়েছি এত রাত? তো এগুলো কি মন গড়া কথা হলো না? বন্ধুরা তোমরাই বলো। তো যাই হোক, হয়তো সেই দিদিভাই শুনতে ভুল করেছে বা বুঝতে ভুল করেছে, তো আমি আরেকবার তার জন্য ক্লিয়ার করে দিলাম। সন্ধ্যাবেলা করে যখন বাড়ির বাইরে যাই, ম্যাডাম পড়াতে আসার পরে যাই, বা ম্যাডাম বেরিয়ে গেছে পড়াতে বাড়ির থেকে, এক্ষুনি পড়াতে আসবে, তখন আমি বাড়ির বাইরে যাই। আর ছুটি হলে পরে আমার ম্যাডাম মেয়েকে ওই বাড়িতে দিয়ে দেয়, আমার শাশুড়িমার বাড়িতে দিয়ে দেয়। আর ওখানেই থাকে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, শুয়ে পড়ে, যা করে। তারপরে আমরা এসে শাশুড়িমাকে ওই বাড়ি থেকে ডেকে মেয়েকে নিয়ে আবার এই বাড়িতে এসে শুয়ে পড়ি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আজকে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমার মেয়ে সন্ধ্যের পর বাড়িতে একা থাকে না, ঠিক আছে? রাত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। 11টা 12টা পর্যন্ত আমার শাশুড়িরা তো ঘুমায় না, 12:30 1টার আগে ওদের ঘরেই শুয়ে থাকে, ওদের ঘরেই খেলা করে, ঠিক আছে? যাই হোক, চলো এবার তোমরা যদি বলো যে আজকালকার যা যুগ পড়েছে, শ্বশুর শাশুড়িকেও বিশ্বাস করা ঠিক না, ওদের ঘরেও রাখা ঠিক না, এটা তোমার উচিত হচ্ছে না, তাহলে আমার কিছু করার নেই। আমার নিজের মা বাবাকে যদি তোমরা এই কথাগুলো বলো, তাহলে সত্যি আমার কিছু বলার নেই, ঠিক আছে?
যাই হোক, চলো এখন দেখতেই পাচ্ছ ঘরের কাজে মানে ব্যস্ত, আর ঘরটর ঝাড়টার দিয়ে তারপরে এখন চলে এসেছি মানে খাবারের রেডি করতে, সবজির জোগান দিতে, কাটাকুটি বাটাকুটি এই টাইপের কাজগুলো করে নিতে আসলাম। কিন্তু করতে গিয়ে এতটা ঘেমে গেছি যে এখন আমার স্নান করতে আর ইচ্ছেই করছে না। এই দেখো টমেটো কেটে নিয়েছি, এই যে ইলিশ মাছটা দেখো বের করেছি ফ্রিজ থেকে, নুন হলুদ কাঁচা লঙ্কা তেল মাখিয়েছি, সোয়াবিন ভিজালাম, পনির রেডি করলাম, আলু রেডি করলাম, মাশরুম রেডি করলাম। তো এইসব রেডি করতে গিয়ে আমি পুরো ঘেমে স্নান, এখন মনে হচ্ছে কি ঘরটা মুছে স্নানটাই করেই নিই, তারপরে আমি রান্না বসাবো। এখন এই তাই মনে হচ্ছে, এই নোংরা গা নিয়ে আর রান্না করতে ইচ্ছে করছে না। তো চলো পুরো বাড়িটা মুছে নেবো, আর সবটা দেখাবো না, ওদিকে বড় ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। এখন এই ছোটো ঘরটা মুছে তারপরে রান্নাঘরটা মুছে স্নান করে নেবো। আজকে ওই রেসিপিটা খাওয়াবো সবাইকে করে, সে যেহেতু সেদিনকে নিজেরা করে খেয়েছিলাম আর এত টেস্ট হয়েছিল না, বারবার করে মনে হচ্ছিলো যে ওদেরকেও খাওয়াতে হবে, তো তার জন্য ওই রেসিপিটা আজকে করব। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম সোজা রান্নাঘরে। এবার একদম ফ্রেশ লাগছে, আর এইরকম ফ্রেশ না লাগলে কিন্তু রান্নাবান্নায় আমার মন বসে না, জানো তো, একদম পুরো শরীর মন চাঙ্গা। এবার আমি রান্না করব। আর মনের মধ্যে একটা তো সেই রয়েই গেছে যে আজকে সন্ধ্যেবেলায় প্রথমবার লাইভে আসবো, সেই নিয়ে তোমাদের সাথে একটু আমার কি ফিলিংস অবশ্যই শেয়ার করব, তবে সেটা সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে যাক তারপর। ঠিক আছে, এখন আর বেশি টাইম নেব না, আর বেশি কিছু মানে শেয়ারও করবো না, ঝটাপট করে রান্না দুটো করে নিই, বেশি কিছু রান্না হবে না, ওই ইলিশ মাছ আর মাশরুম সোয়াবিন পনির ওইটা। ঠিক আছে, ঝটাপট করে ফেলতে হবে এই দুটো রান্না, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে আবার দেখছি আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবো ভাব। এবার যদি রান্না করতে করতে বৃষ্টি এসে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ আমার রান্নাঘরে জল ঢোকে তোমরা জানো। তো এই যে দেখো এখন এটা কষাচ্ছি, আর কষাতেই এত সুন্দর কালার চলে এসেছে, কি বলবো তোমাদেরকে। আর মানে আমার আবিষ্কার করা এই রেসিপি মানে সবাই খেয়ে এত মানে মুগ্ধ হয়েছে, ভীষণ ভালো হয়েছিল রান্নাটা, ভীষণ ভীষণ। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে ঝটাপট করে সব নিয়ে চলে গেছি ঘরে। আর এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, নিয়ে গেছি না, নিয়ে যাবো, ওই যে পাশে রয়েছে দেখো বৃষ্টি পড়ছে, আমার রান্নাঘরে কিন্তু জল ঢুকতে শুরু করেছে, এই দেখো অলরেডি জল ঢুকতে শুরু করে দিয়েছে, দেখেছো? তো আর কি করা যাবে, চলো এখন রান্নাঘর থেকে পালাই, পরে এসে রান্নাঘরটা মুছে নেব। ওপর দিয়েও ঢুকছে, জানলার ফাঁকা দিয়ে না কোথা দিয়ে ভগবান জানে, ওখান দিয়ে জল গড়িয়ে আসছে। এই যে ছোটো ঘরে নিয়ে এসে রেখে দিলাম খাবারগুলো, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। পনির সোয়াবিন মাশরুম আলু দিয়ে একটা তরকারি, দারুণ হয়েছে, গরম মশলা দিয়ে নামিয়েছি, আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে রান্না। ঠিক আছে, আর এই যে ইলিশ মাছের ঝোল, বেশি একটা মাছ ছিল না, 3-4 পিস মতো ছিল, হয়ে গেছে সবারই মোটামুটি টুকটাক করে। ঠিক আছে, এগুলো নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? এই শাড়িটার ছাতাটা এখানে দেখে চমকে যেও না, ওই কাকিমার কাছে ছিল, তো কাকিমা ফেরত দিয়ে গেল শাড়িটার ছাতাটা, তাই এখানে রেখেছি। আমি এখনো খাট থেকে নামিনি, যখন নামবো তখন গুছিয়ে রাখবো। তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি, আর এই 6:30 কখন বাজবে, 6:30 কখন বাজবে তাই ভাবছি। তোমরা এই ব্লগটা যতক্ষণে পাবে তার আগে তো আমার লাইভটা দেখেই নিয়েছো, গতকালকে সন্ধ্যাবেলা দেখে নিয়েছো, তারপরে তো এই ব্লগটা পাচ্ছ, তো এখন তো বলতেই পারি তোমাদেরকে। তো যাই হোক, অপেক্ষা করছি, আর সোমনাথ অপেক্ষা করছে কখন 6:30 বাজবে আর লাইভে আসবো। কি হবে, কি বলবো, কি কি টেনশন হচ্ছে, নার্ভাস লাগছে, লজ্জা লাগছে, সবগুলো ফিলিংস একসাথে। ওই দেখো শাড়িগুলো নিয়ে শুয়ে রয়েছি, উঠছি, স্পর্শ করছি, আবার শুচ্ছি, আবার স্পর্শ করছি, আবার শুচ্ছি। আর সোমনাথের ফিলিংস কেমন? আমার বংশের কেউ ব্যবসা করেনি, প্রথম। ঠিক আছে, মানে আমি বোধহয় প্রথম, তো খুব নার্ভাস লাগছে। আর কি হবে জানি না, একটু দূর হলেও নার্ভাস লাগছে। এই শান্তিপুর গেছিলাম, নিয়ে এসেছি, এবার আরও কিছু প্রোডাক্ট তোলার ব্যাপার আছে। আগে প্রথম দিন দেখি, সপ্তাহখানেক দেখি কি হয় না হয়, তারপরে তো পরের চিন্তা করে, সেটাই। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, আমরা দুজনাই করছি, অবশ্যই দুজনা করছি, ওরও ক্যাপিটাল আছে আমারও ক্যাপিটাল আছে, ইনভেস্ট করেছে সোমনাথ, ইনভেস্ট কিন্তু আমি করিনি। আমার ট্রেডিং এর যা ছিল, ট্রেডিং এর অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল কুড়ি কাচিয়ে সব দিয়ে দিয়েছে, ভাগ্যিস দিয়ে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। মার্কেটেও লস খায়, লাভও থাকে, এখানেও বুঝতে পারছি না, দুটোই মার্কেট, ওটাও মার্কেট এটাও মার্কেট। এবার ওইখানে কি হবে আমি বলতে পারছি না। ট্রেডিং এ যেমন লস লাভ থাকে, ব্যবসাতেও লস লাভ থাকে। আমি এখনো পর্যন্ত ট্রেডিং এ লাভ দেখিনি, শুধু লসই দেখেছি। এবার
সেই ট্রেডিং এর আমি খুব খুশি মানে হয়েছি, অ্যামাউন্ট গুলো সব এই শাড়িতে ইনভেস্ট করে দিয়েছি। আমি খুব খুশি মানে হয়েছি। কুড়িয়ে কাচিয়ে মানে এই মাসে একদমই হাত টান টান একটা বিষয়, মানে যা ছিল। তো সামনে আবার মেয়ের আমি জন্মদিন খুব আছে। খুশি হয়েছি যে ট্রেডিং থেকে ফোকাসটা সরিয়ে যে কি ট্রেডিং করবো না তোমায় কে বললো? করবা, কিন্তু তোমার 24 ঘন্টার ধ্যান জ্ঞান থেকে তো ভাগ বসানোর মতো কিছু এসেছে না। আমি পারলাম না এত 4 বছর ধরে ভাগ বসাতে তোমার ট্রেডিং এর সময় থেকে। সেখানে আমার জায়গায় যে শাড়ির ব্যবসাটা যদি ভাগ বসাই আমি খুশি হব। যাই হোক, আর কি একটা বলতে গেলাম, ও হ্যাঁ, লাভ হলো সোমনাথের, লোকসান হলো সোমনাথের। পুরো ইনভেস্টমেন্ট ওই করেছে, আমি কেন ইনভেস্টমেন্ট করিনি। ও হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা করেছি। আমার টাকা কি তোমার টাকা না? বলি বাবালে, তাই তাহলে দাও সব শাড়িগুলো আমাকে দিয়ে দাও, আমি পরে। ওখানে যা সুন্দর সুন্দর শাড়ি না বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি এখান থেকে একটা করে আস্তে করে নিয়ে আমার আলমারিতে ঢুকিয়ে দিই। না আমি করবো, দাঁড়াও। এখন তো 20টা শাড়ি আছে, 20টা শাড়ি নিয়ে আছে গোনাগান্তি, নিলে পরে সোমনাথ টের পেয়ে যাবে। যখন প্রচুর শাড়ি তুলবে কোন ফাঁকে একটা নিয়ে আমার আলমারিতে ঢুকিয়ে দেবো, টেরও পাবে না। ভালো মানুষকে ভালো জিনিস দিয়েছে, বিড়ালকে দিয়েছে মাছের ব্যবসা করতে। ফ্যানটা চালিয়ে দিলা ঘুপ ঘাপ করে, এসি চলছে, সে এসি বাড়াচ্ছি। মাছকে বিড়ালকে দিয়েছে মাছের ব্যবসা করতে। ভাবো কি হবে, বিড়াল মাছ দেখাবে কি নাকি খাবে বেশি। আর আমার বংশের সবার কিন্তু শাড়ির ব্যবসা ছিল, জানো তো। আমার জ্যাঠার শাড়ির ব্যবসা ছিল, আমার দাদু দিদাদের শাড়ির ব্যবসা ছিল, আমার বাবার শাড়ির ব্যবসা ছিল, আমার বড় ভাইপো আকাশ ওর শাড়ির ব্যবসা ছিল, আমার বড়দাও শাড়ির ব্যবসা করতো। আমাদের গোষ্ঠীর সব শাড়ির ব্যবসা ছিল। আর সোমনাথদেরই প্রথম। আমাদের গোষ্ঠীর সব ঘন্টা নাড়ানোর ব্যবসা না, পুজো বাচ্চা ছিল। ঘন্টা নাড়ানো, এটা আমি কাটবো না। মানে যাই হোক, আমি পুজো বাচ্চা ছেড়েছি 2 বছর হলো প্রায়। তবুও এই যে আমার বাবা বলো, দাদা বলো, কাকা বলো, প্রত্যেকে, এবং আমি আমার ঠাকুরদা বলো, মানে এত হিউজ জজমান যে বাইরে অন্য কারোর কাজ করার সময় নেই, এরকম একটা বিষয়। সত্যি কথা বলতে এটা হয়তো শুনতে খারাপ লাগছে, যা দক্ষিণা আসতো মোটামুটি বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, পুজো আচ্ছার অভাব নেই। মারা গেলেও তারও ব্যাপারটা আছে, জন্মালেও ঠাকুর মশাই লাগবে, সেটাই, বিয়ে করতে গেলেও লাগবে, মারা গেলেও লাগবে, জন্মালেও লাগবে। তো যাই হোক, যজমানের আজে অভাব ছিল না, বা এখনো নেই। বাবা তো বারবার করে বলে যে পুজো বাচ্চাগুলো ধর, পুজো বাচ্চাগুলো ধর, সব যজমান হাতছাড়া হয়ে যাবে। আমি যেটা ভালো লাগে না সেটা আমি জোর করে করতে পারি না। সমস্যা, জোর করে করতে গেলে না জিনিসটা ভুলভাল হয়ে যায়। যেটা পারি জানি সেটা করা ঠিক আছে, তাই না? তো ওভারঅল এখন ব্যবসা কি হবে আমি একটু নার্ভাস রয়েছি, যে আমার যেটা ইনভেস্ট সেটা অন্তত যদি চলে আসে তাও বুঝবো যে ঠিক আছে, ইনভেস্ট করেছিলাম হয়নি, চলে আসে। ইনভেস্ট করার পর সেটা যদি না আসে, পুরোপুরি অতুলে যদি হারিয়ে যায়, আমিও হারিয়ে যাই। চিন্তা করো না, আমি আছি তো, আমি নিয়ে নেবো সব শাড়িগুলো। তোমার বউ পরে পরে ঘুরে বেড়াবে, তুমি দেখবা। না গো বন্ধুরা, শাড়িগুলো পুরো ছেকে তোলে, এত সুন্দর সুন্দর শাড়ি। শাড়ির থেকে বড় কথা, আমার শাড়ি তো ভালো লেগেছে, আরো একটা জিনিস ভালো লেগেছে, চুড়িদারের কালেকশন গুলো দুর্দান্ত লেগেছে। চুড়িদারের কালেকশন গুলো যদি মানুষে প্রচুর কমেন্ট করে, তখন চুড়িদার গুলো একটা সমস্যা, যে আমরা তো অনলাইন করব, এইবার সাইজের একটা ব্যাপার থাকে। সাইজ যদি অনেক রকম নিই তাহলে কালার একটা দেবে, আর যদি কালার অনেক রকম নিই তাহলে সাইজ একটা কমেন্ট করে দিতে পারো আমাদেরকে, যে তোমরা যদি মানে সাইজ যদি জেনে যদি অর্ডারটা করো, তাহলে সেক্ষেত্রে আমরা মাল তুলতে পারি। এবং চুড়িদার ভ্যারাইটিস রকম কালেকশন আছে। চুড়িদার দেখেই মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট করা চুড়িদার, একদম দারুণ দারুণ। তাও আবার কি 3 পিসের, মানে 2 পিস 1 পিস না, একদম ডাইরেক্ট 3 পিস। 3 পিসের গুলো এত সুন্দর কালেকশন, মানে অন্যগুলো দেখেই মাথা ঘুরছিল, তাক লেগে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ভালো ভালো চুড়িদার। তবে তোমরা শাড়িগুলো দেখো, শাড়ির ব্যবসাটা শুরু করলাম শাড়ি দিয়ে। এরপরে আমার নাইটি তোলার ইচ্ছা আছে, বেডশিট তো সবার আগে, বেডশিট তোলার ইচ্ছা আছে। তো আস্তে আস্তে সবই তুলবো, আগে দেখি কি হয়। ঠিক আছে, সন্ধ্যাবেলা ও করতে চাইছিল না, এটা ঠিক, যে আমি একটা কারণে করতে চাইছি না। আমার যেমন লজ্জা লাগছে, তেমন টেনশন হচ্ছে, ভয় হচ্ছে, এই ফিলিংস গুলো। আমি কালকে দুপুরে আমাদের মানে শুয়ে ফাইনাল হলো, মানে তা বলছিলাম অনেকদিন ধরে, ঠিক আছে, অনেকদিন ধরে বলছিলাম, প্রায় 6-7 দিন ধরে, তারও বেশি, মাসখানেক ধরে। না তারও বেশি, 2-2.5 মাসের উপরে হয়ে গেছে। 2-2.5 মাস ধরে বলছিলাম যে ব্যবসা করো।
হ্যাঁ, ও বলছে ধুর কি করবে, সময় নেই। তারপর বলছে ধুর আবার কি বিক্রি হবে কি হবে না, কে আবার হেডেক একটা। তা আমি বললাম যে আমি সব দায়িত্ব নিই না, তুমি খালি শুধু জাস্ট লাইভটুকু করে দাও, তুমি শুধু লাইভটুকু করে দাও, বাকি প্যাকেজিং থেকে আরম্ভ করে মাল নিয়ে আসা থেকে আরম্ভ করে কুরিয়ার করা থেকে আরম্ভ করে সব কিছু আমি দেখবো, আমি হ্যান্ডেল করবো, ঠিক আছে? কারণ ও দেখো সংসারের কাজ করে নিজের ব্লগ করে আবার এই পিছনে সময়টা দিতে পারবে না, এটা স্বাভাবিক কথা। তো যাই হোক, এখন ভগবানের কাছে আশীর্বাদ করো, সবকিছু তো জীবনে ট্রাই করে দেখলাম, এটাও করি, তবে চেষ্টা তো মানে হারাতে যায় না, সবসময় চেষ্টা তো করেই যেতে হবে। সে সাকসেস আসুক আর না আসুক, বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যেতে হবে যে কিভাবে সাকসেস আসে। আর সাকসেস মানে যে হিউজ অ্যামাউন্ট, হিউজ টাকা ইনকাম করতে হবে তাও নয়, ডাল ভাত হলেও চলে যায়। আবার অনেকে আবার ডাল ভাতের থেকে মাছ ভাতে যায়, মাছ ভাত থেকে মাংস ভাতে যায়। মাংস ভাতের থেকে এখন ডেলি কেউ যদি মাংস ভাত চায় সেটা তো হয় না, সেটা শরীরের পক্ষেও খারাপ আর উচিত না। মোটামুটি চলে যায় ডাল ভাত খেয়ে, নাকি কি বলো? ব্যবসাদারের মতো কথা বলছি পুরো। মাল কিনেই ব্যবসাদার হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা বেচা হয়নি, ভিডিও করিনি, লাইভে আসেনি, কিনেই ব্যবসাদার হয়ে গেছে ও। যাই হোক, চলো কি হবে দেখা যাক। এই 20টা শাড়ি নিয়ে শুরু করলাম, এরপরে আশা করি এত শাড়ি হয়ে যাবে যেন বিছানায় আমি শোয়ার জায়গা না পাই, পুরো বাড়িতে যেন শাড়ি নিচে শুতে হয়। বিছানার উপরে এত শাড়ি হয়ে গেছে আর বিছানায় শুতেই পারলাম না, নিচে শুতে হচ্ছে। এরকম দিন আসুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরাও করো, আশীর্বাদ করো যারা বড় আছো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ব্লগটা কন্টিনিউ করব না, কারণ এখন শেষ করে দিলে আমার পক্ষে উত্তম হবে। কারণ আমি এখন টাইম কটা, 4:39, মানে 4:45 বাজে, তো এই 5:45 পর্যন্ত হয়তো শোবো 1 ঘন্টার। তারপরে উঠে চা করব, মেয়েকে টিফিন দেব, দিয়ে একটু সাজুগুজু করব, সাজুগুজু করে লাইভে আসব। তারপরে লাইভ শেষ হওয়ার পরেই তো খাওয়া দাওয়া আছে, বাসন মাজা আছে, বিছানা করা আছে, মেয়েকে খাওয়ানো আছে। এই করতে করতে আজকে আর ব্লগ কন্টিনিউ করব না। সারাদিন যে ভিডিওটা করলাম এটা এডিটিং রয়েছে, তাই না? তো ব্লগটা এখানে শেষ করে দেওয়াটাই ভালো হবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।